মালদার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর স্কুল ৩৯ জন শিক্ষক ছিলেন, তার মধ্যে থেকে ৮ জনের চাকরি নট। কিভাবে চলছে স্কুল? সেবক রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে সেবক। একদমই অতনু, দেখো এই সুপ্রিম কোর্টের রায়ের জেরে শিক্ষক সমস্যায় জেরবাট মালদাহের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়। শুধু শিক্ষক নয়, এই স্কুলের 2 জন অশিক্ষক কর্মচারী তারাও এই বাতিল তালিকায় রয়েছেন। সব মিলিয়ে 39 জন শিক্ষক ছিলেন এই স্কুলে। কয়েকদিন পরে পরীক্ষা, অথচ 8 জন শিক্ষক 2 জন অশিক্ষক কর্মী সব মিলিয়ে 10 জন তারা কিন্তু গতকাল থেকে স্কুলে আসা স্বাভাবিকভাবেই বন্ধ করেছেন। আর এই জন্য এতটাই শিক্ষক সমস্যা, কারণ যারা শিক্ষক তাদের মধ্যে 2 জন ভূগোলের, 2 জন বায়োলজি, 1 জন ফিজিক্স, 1 জন বাংলা, নানা বিষয়ের শিক্ষক রয়েছেন। তারা না আসাতে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষক স্কুল পরিচালনার পাশাপাশি নিজে স্কুলে ক্লাস নিচ্ছেন প্রতিটি, কিন্তু তাতেও সমস্যা মিটছে না, মেটার কথাও নাই। এমনকি স্কুলে যে ঘন্টা বাজানোর জন্য লোক, স্কুলের দরজা খোলার জন্য 4র্থ শ্রেণীর কর্মী, তারাও নেই। এই পরিস্থিতিতে অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই কিন্তু উদ্বিগ্ন। তারাও মনে করছেন যে কিভাবে পরবর্তী পড়াশোনা হবে। আর একসঙ্গে 8 জন শিক্ষক, নতুন করে রুটিন তৈরি, কার ক্লাস কে নেবেন, কিভাবে এতগুলো শ্রেণীকক্ষে, প্রত্যেক শ্রেণীকক্ষে শিক্ষক নিশ্চিত করা যাবে, তা ভাবতেই এখন কিন্তু ঘাম ছুটছে স্কুল কর্তৃপক্ষের। আর তারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধানের কোন একটা পদক্ষেপ হোক। ইতিমধ্যে একাডেমিক কাউন্সিল, স্কুল পরিচালনা সমিতি, তারা সকলেই আমাদের বড় স্কুল, এখানে আমরা পার্মানেন্ট টোটাল 39 জনের মধ্যে 10 জন, তার মধ্যে 8 জন টিচার এবং 2 জন নন টিচিং স্টাফ। এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না। মিটিং কমিটিকে নিয়েও বসবো যে কি ব্যবস্থা নেওয়া যায় বিকল্প। তো এখনও ভেবে উঠতে পারছি না যে কি করব, কিভাবে পরীক্ষা এবং পরীক্ষার পরে যে আমাদের স্কুল রুটিন ধরে কি করে এগোবো। সামান্য জমি, সেই জমিতে চাষবাস করে পরিবার চালানো, অনেক কষ্ট করে এসএসসি ক্র্যাক করা এবং 2016 পর চাকরি, হাই স্কুলে চাকরি। কিন্তু আদালতের নির্দেশে সেই চাকরি আর থাকলো না। ধূপগুড়ির প্রসেনজিৎ দাস আমাদের জানাচ্ছেন তিনি হেরে যাবেন না, এখান থেকেই লড়বেন, শূন্য থেকে শুরু করবেন। তার কথা শুনবো, তবে তার আগে প্রসেনজিৎ দাস এখন কোন অবস্থায় রয়েছেন একবার জানার চেষ্টা করি। আমার সঙ্গে রকি রয়েছে সরাসরি। রকি, অতটা দেখো, 2016 যে প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়, সেই তালিকায় রয়েছে প্রসেনজিৎ দাস। কৃষক পরিবারের এক সন্তান, মেধাবী ছাত্র, ছোট থেকেই কষ্টে বড় হয়েছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোতেই কোথাও 79, কোনোটাতে 72% নাম্বার নিয়ে পাশ করেছিলেন। অঙ্কে তার 90% নাম্বার ছিল। টিউশন করে তার সংসার চলত। ছোট্ট একটি জমি, সেই জমির মধ্যে কৃষি আবাদ করতো তার বাবা। স্বপ্ন পূরণের জন্য একের পর এক পরীক্ষা দিয়েছে। অবশেষে 2016-তে সে চাকরি পায় এবং কুচবিহার থেকে কর্ম জন্য ধূপগুড়িতে চলে আসেন। এবং সেখানে যে দিব্যজ্যোতি হাই স্কুল রয়েছেন, বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি হাই স্কুল, সেখানে তিনি অঙ্কের মাস্টারমশাই হিসেবে যোগদান করেন। এরপর কিন্তু তিনি সঠিকভাবেই চলছিলেন এবং ঋণ নিয়ে ঘর বানিয়েছিলেন, বাবা মাকে সুখে রেখেছিলেন। পরিবারে 2 ভাই, 1 বোন, বাবা মা রয়েছে। সেখানে কিন্তু যে তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে তার নাম রয়েছে এবং সেই স্কুলে 11 জন শিক্ষকের নাম কিন্তু সেই বাতিল তালিকায় রয়েছে। এই তালিকা প্রকাশের পরেই কিন্তু রীতিমতো বিষণ্ণতার সুর তার পরিবারে, কারণ সে ঋণ নিয়ে ঘর বানিয়েছিল, অসুস্থ বাবা রয়েছে, 2 ভাই রয়েছে, বোন রয়েছে, কি করে সংসার চলবে এই চিন্তায় কিন্তু দিন গুনছে। কর্মসূত্রে ধূপগুড়িতে তিনি বাস করেন এবং সেখানে ভাড়া বাড়িতে থাকেন। সেই ভাড়া বাড়ির যে টাকা, সেটাই বা কি করে দেবেন, দিশেহারা। কিন্তু তিনি হাল ছাড়তে নারাজ। তিনি বলেছেন শূন্য থেকেই শুরু করব, ফের প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা দেব, কারণ তার তো অন্য কোনো উপায় নেই, কারণ সে কৃষক পরিবারের সন্তান। জমি তেমন একটি নেই। যত বেশি ছড়িয়ে পড়বে তত বোধহয় আমরা ভালো খবর পাবো। ধন্যবাদ রকি।
আমার বাবা কি কৃষি কাজ করতো, জমিতে কাজ করতো, ওই হিসাবে মানে করে আমাদেরকে মানুষ করছে। এবার আমাদেরও সেই কষ্ট করে মানুষ করতে হয়েছে, নিজে টিউশন করাইতে হয়েছে, এসে করে টিউশন করে কোনো রকমের মানে দিন কাটায় আমাদের পড়াশোনা করতে হয়েছে। সে করে তারপর তার সঙ্গে পড়াশোনা চালাইতে হয়েছে। এই পড়াশোনা চালানোর পর মানে কঠোর পরিশ্রম করে তারপর আজকে যেটা আমরা মানে উপরে উঠে আজকে কি বললাম যে আজকে খবরটা আবার নামতে হচ্ছে। বাড়ি করার জন্য লোন, সেই লোন চলছে ইএমআই। এবার অন্য চাকরির জন্য পড়াশোনা, সেগুলো তো কোনো নিয়োগ সেইরকম কিছু মানে খুব কষ্ট করে ওকে মানুষ করছে। বিরাট একটা আশা ছিল যে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা ঘটাতে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। এখন একটু জমি জমা ছিল, ওগুলোও মোটামুটি বন্ধক বা বিক্রির মধ্যেই আছে। পড়াশোনা করতে গিয়ে অনেক কিছু ধ্বংস হয়েছে। ক্যান্সার আক্রান্ত, তাই মানবিক কারণে সোমা দাসের চাকরি থেকে গিয়েছিল। কিন্তু আরও এক ক্যান্সার আক্রান্ত সুশান্ত দত্ত, তার কি হবে? তার চাকরি তো নট। এবার ব্লাড ক্যান্সারের চিকিৎসা, সেই চিকিৎসার খরচ আসবে কোথা থেকে? কি করবেন তিনি? আমার সঙ্গে চঞ্চল রয়েছেন, সরাসরি কথা বলবো। চঞ্চল, সুশান্তবাবু কি ভাবছেন? দেখো, একদমই কিন্তু ভাবারই বিষয় রয়েছে, কারণ একেবারে ওই যে শিক্ষক তিনি কিন্তু ভেঙে পড়েছেন, তার পরিবারও কিন্তু ভেঙে পড়েছেন। কারণ যে 2016 যে প্যানেল ছিল, সে এসএসসি প্যানেলে তিনি চাকরি পান এবং চোপড়ার মাঝালি হাই স্কুলে কিন্তু তিনি যোগদান করেন এবং তারপরে কিন্তু তিনি শিক্ষকতার কাজ শুরু করেন। 2022 সালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপরে কিন্তু মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে তার উপরে, এবং সেই ব্লাড ক্যান্সারে থাকা সত্ত্বেও কিন্তু তিনি জীবনের লড়িয়ে চলেছিলেন এবং স্কুলে ঠিক মতন ক্লাসও করতেন এবং খুব সহজে তিনি স্কুলে যেতেন এবং পরিবারকে খুব গুছিয়ে নিতে চলেছিলেন। কিন্তু কে জানে তার এই জীবনে আবার সে অন্ধকার ফিরে আসবে। এবং তিনি জানিয়েছেন যে তিনি সেই দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেই তালিকায় কিন্তু তার নাম ছিল না। ভেবেছিল যে যারা করেছে তাদেরই হয়তো সম্ভবত চাকরি যাবে, কিন্তু তিনি ভাবতে পারেননি যে আদালতের নির্দেশে তার এই বড় সর্বনাশ হতে পারবে। এবং এই বড় সর্বনাশ হতে কিন্তু ভেঙে পড়েছেন। কিভাবে তিনি ক্যান্সার আক্রান্ত যে চিকিৎসা, মুম্বাই গেলে 4 মাস পর অত্যন্ত তাকে চিকিৎসা করতে যেতে হয়, প্রায় 60 থেকে 70 হাজার টাকা তার খরচ পড়ে সেই চিকিৎসা করাতে। কিভাবে তিনি সংসার চালাবেন বা কিভাবে তিনি নিজের ক্যান্সারের যে চিকিৎসা করাবেন তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছেন। এবং তিনি কাতর আবেদন করিয়েছেন যাতে কোনো একটা সুরা হয়, যাতে পরিবারকে এবং ওই শিক্ষক যাতে নিজের পরিবারকে বাঁচাতে পারে, নিজেও বাঁচতে পারে এবং নতুন করে জীবন শুরু করতে পারে, সেই আশায় কিন্তু বুক পেতে রয়েছেন। ধন্যবাদ। এখন তো বলতে পারছি না কি করে চলবে। এখন ওই বাচ্চাটার দিকে আমি নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন তাই তো বুঝতে পারছি না। এখন কোনো লিস্টে আমার নাম নেই, কোনো কারাপশনটাই। সামনের মাসে আমার ট্রিটমেন্টও আছে। এখন আমি কি করে সংসার চালাবো, আমার ট্রিটমেন্টের টাকা আমি কি করে জোগাড় করবো? সম্পূর্ণ যোগ্য হয়েও আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে। এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে, বা আমি ট্রিটমেন্টটাই বা এখন কি করে চালিয়ে যাবো? এই চাকরির উপরে সম্পূর্ণ আমার পরিবার, আমার অসুখ বিসুখ। বলার কিছু নেই, আর কি বলবো। কষ্টের আর একটা এত বড় একটা ধাক্কা, আবার একটা এত বড় ধাক্কা। সরকারকে যেরকম দেখা উচিত, এই যে যেরকম সোমাকে দেখেছে উনি, এরকম অনেকে আছে, তাদেরও কথা ভাবা উচিত ওনার। কি করব না করব বুঝে উঠতে পারছি না। হিঙ্গলগঞ্জ হাই স্কুল, পুরো হিঙ্গলগঞ্জের মধ্যে এটা একমাত্র স্কুল যে স্কুলে ক্লাস 11-12-এ সায়েন্স পড়ানো হয়। কেনই বা পড়ানো হবে না? পাঁচজন টিচার, এবং 5 জন টিচার যথেষ্ট দক্ষ, অন্তত পড়ুয়ারা তো তাই বলে। তো এই 5 জনই 2016 প্যানেলে ছিলেন। 5 জনেরই চাকরি নট। এবার পুরো হিঙ্গলগঞ্জের যে একমাত্র স্কুল যেখানে 11-12-এ বিজ্ঞান পড়ানো হতো, সেই সায়েন্স ডিপার্টমেন্টে পড়াবে কে? হিঙ্গলগঞ্জের ছেলেমেয়েরা দূর থেকে যারা পড়তে আসে হিঙ্গলগঞ্জ কলেজ স্কুলে, হাই স্কুলে, তারা বিজ্ঞান পড়বে কিভাবে? অনুপম আছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, স্কুল কর্তৃপক্ষ কি বলছেন? কি কিছু ব্যবস্থা করার কথা ভাবছেন তারা? কিভাবে ব্যবস্থা হবে?
আর দেখো অতনু, এই মুহূর্তে স্কুলের যে প্রধান শিক্ষক তিনি যেটা জানাচ্ছেন, এই মুহূর্তে তারা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছেন না, তার কারণ আদালতের একটা নির্দেশ রয়েছে। পরবর্তী আদালতের নির্দেশ বা শিক্ষা দপ্তরের থেকে কি নির্দেশ আসে তার জন্যই তারা অপেক্ষা করছে। তবে যে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে যে বিজ্ঞান বিভাগের যে ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। যে কারণে এই যে এই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি যেটা জানালেন যে তিনি কয়েকদিন দেখবেন, তারপরেই এই যেসব ছাত্রছাত্রীরা আছে সেসব ছাত্রছাত্রীদের অভিভাবকদের তিনি ডাকবেন, ডেকে আলোচনা করবেন যে এই সব ছাত্রছাত্রীদেরকে অন্য কোনো স্কুলে পড়ানো ভর্তি করা যায় কিনা বা অন্যরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা, এইসব বিভিন্ন রকম বিষয়ে তারা আলোচনা করবেন কিছুদিন গেলে। তবে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার যে পুরো হিঙ্গলগঞ্জ জুড়ে যে একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা, সেখানে মানুষ বিজ্ঞান নিয়ে পড়ার জন্য এই হিঙ্গলগঞ্জ স্কুলের উপরে ভরসা করেছিল ছাত্রছাত্রীরা। কিন্তু এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা, বিজ্ঞান বিভাগের যেসব ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎটা কিন্তু একদম অনিশ্চিত হয়ে পড়লো। তার কারণ তারাই এত দূরের থেকে নদী নালা নদীমাতৃক দেশ এই হিঙ্গলগঞ্জ সুন্দরবন এলাকা, এখানকার ছাত্রছাত্রীরা কোথায় যাবে পড়তে, সেইটা নিয়ে কিন্তু রীতিমতো একদিকে যেমন দুশ্চিন্তায় পড়েছে এইসব ছাত্রছাত্রীদের অভিভাবকরা, তেমন দুশ্চিন্তায় পড়েছে কিন্তু ছাত্রছাত্রীরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু রীতিমতো চিন্তায় পড়েছে যে এত ছাত্রছাত্রী তারা কোথায় নিয়ে যাবে। ধন্যবাদ। আমার টোটাল টিচার 15 জন ছিল, সেখান থেকে এক ঝটকায় 5 জন চলে গেল। খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছি আমরা। এই ব্লকের মধ্যে হিউম্যান হাই স্কুলে সায়েন্সটা চলতো। 5 জন টিচার যারা আজকে সুপ্রিম কোর্টের আদেশে তারা চলে গেল, তো তাই 5 জনই সায়েন্সে ছিল। তো সায়েন্স ডিপার্টমেন্টটা কীভাবে আমি চলবো, বা এবারে 11-এ সায়েন্স ভর্তি করা আছে, অ্যাডমিশন হয়ে আছে, এবার 3rd সেমিস্টার 4th সেমিস্টার সায়েন্সের কীভাবে ক্লাস হবে বা কীভাবে চলবে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। খুব ক্ষতি হয়ে গেল আমাদের। কেন ব্লকের মধ্যে অনেক গরিব দরিদ্র ছেলেমেয়েরা এখানে সায়েন্স পড়ে, সেই সায়েন্সটা যদি আমাদের উঠে যায় এইভাবে, তাহলে আমাদের ভবিষ্যৎ যে কী হয় আমরা কিছু বুঝতে পারছি না। হিঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের স্কুল থেকে আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব, আমরা মানে ভেঙে পড়েছি। আমাদের যে উচ্চ মাধ্যমিক হবে সেটা আমরা কি করে দেবো, আমরা যে সায়েন্সের বিভাগটা কি করে আমরা পাস আউট করবো।